এই গ্রামে হঠাৎ করে একটা মানুষ খেকো দানবের আগমন ঘটে, যে কিনা এই গ্রামের মানুষগুলোকে কাঁচায় গিলে খেতে শুরু করে। কিন্তু এই গ্রামের একজন বোকা গরিব ছেলে সকল গ্রামবাসীকে জানায় যে সে এই দানবের সঙ্গে লড়াই করবে এবং গ্রামবাসীর সকলকে বাঁচাবে। আর এটা শোনার পর গ্রামবাসীরা তাকে পাগল ভাবে এবং তাকেই বন্দি করে রাখে। কিন্তু এখানে কথা হচ্ছে, এই বোকা গরিব ছেলেটি কি এই দানবের হাত থেকে গ্রামের মানুষকে বাঁচাতে পারবে, নাকি এই দানবের হাতে তার নিজের প্রাণটাই তাকে বিসর্জন দিতে হবে? তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা ইয়ং নামের একজন ছোট শিশুকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে নদীতে মাছ ধরতে এসেছে। ইয়ং তার বাবাকে বলে যে সে শুনেছে এই নদীতে একটা মানুষ খেকো দানব বসবাস করে, যে কিনা মানুষকে কাঁচায় গিলে খায়। কিন্তু তার বাবা ইয়ংয়ের কথায় কোনো গুরুত্ব দেয় না, আর মুহূর্তের মধ্যে সে নদীতে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরার জন্য। এরপর সে জল থেকে উঠে বলে যে আমি তো ভেবেছিলাম এটা মাছ, কিন্তু এটা তো জঙ্গল ছাড়া কিছুই নয়। এরপর তার বাবা আবারও নৌকার ওপর উঠে পড়ে, কিন্তু তাদের নৌকার কাছে একটা ভয়ানক কিছুর উপস্থিতি তারা টের পায়। আর ইতিমধ্যেই তাদের নৌকাটিকে সেই মানুষ খেকো দানবটি ধাক্কা দেয় এবং তাদের নৌকা উল্টে যায়। আর ইয়ংয়ের বাবার নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে গিয়ে পড়ে। আর এরপর ইয়ং চোখের সামনে সেই মানুষ খেকো দানবটিকে দেখতে পায়, আর মুহূর্তের মধ্যে সেই দানবটি তার বাবাকে জলের মধ্যে টেনে নিয়ে যায় এবং সেই জলের রং আমরা ক্রমশ লাল হতে দেখতে পাই। এটা দেখে বোঝা যাচ্ছিল যে ইয়ংয়ের বাবাকে সেই দানবটি মেরে ফেলেছে। এটা দেখে ইয়ং কাঁদতে শুরু করে, আর এর কিছুক্ষণ পর আমরা তার বাবার লাশটিকে জলের উপর ভেসে উঠতে দেখতে পাই। আর এটা দেখার পর ইয়ং আরও ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে এবং সে কারো কাছে সাহায্য চায়। আর এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই যে ইয়ং এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও স্বপ্নের মধ্যে সে সেই দৃশ্যটিকে বারবার দেখতে পায়, যার জন্য সে ঘুমের মধ্যে এরকম আচরণ করে। এরপর ইয়ংয়ের কাছের বন্ধু ডং তাকে ঘুম থেকে ডেকে তোলে এবং তাকে বলে আমি তোমাকে কখন থেকে ডাকছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। এরপর তারা বাইরে চলে যায় এবং গ্রামের লোকেদের সাথে কথা বলতে থাকে। আর এরপর ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির সাথে দেখা করে এবং তাকে বলে চলো সুজি, আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আর ঠিক সেই সময় সুজির বাবা সেখানে চলে আসে, আর এরপর ইয়ংকে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এরপর ইয়ং বাজারের দিকে চলে আসে। ঠিক সেই সময় সেখানে একজন মানুষ দৌড়ে আসে এবং সবাইকে বলে যে নদীর ধারে একটা বীভৎস মৃত লাশ পাওয়া গেছে। আর এরপর সকল গ্রামবাসী সেই নদীর দিকে ছুটে যায়, আর তারা সবাই সেখানে গিয়ে সেই লাশটিকে দেখতে পায়। এরপর সেই গ্রামেরই একজন বৃদ্ধ মানুষ লাশটিকে দেখার পর বলে এই দানবটি আসলে তাদের পূর্বপুরুষের আত্মা, যে আমাদের সকল গ্রামবাসীর ওপর প্রতিনিয়ত নজর রাখছে। 10 বছর আগে এই দানবটির হাত থেকে বাঁচার জন্য 2টো করে বলি দেওয়া হতো, কিন্তু অনেকদিন পর সেই দৃশ্য আবারও দেখা গেল। তার মানে আমাদেরকে আবারও পুনরায় বলি দিতে হবে। আর এটা শোনার পর সুজির বাবা বলে যে এই বৃদ্ধ লোকটি পাগল হয়ে গেছে, সবাই নিজের প্রাণকে খুবই ভালোবাসে আর কেউ বলি দেওয়ার জন্য রাজি হবে না। আর এরপর বলির কথা শুনে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির কাছে এসে তাকে বলে তুমি কখনোই ওই নদীর পাড়ে কাপড় পরিষ্কার করতে যাবে না, কারণ সেই মানুষ খেকো দানবটি সবসময় সেখানে ঘুরে বেড়াচ্ছে। এই কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায়। এরপর সুজির বাবা সেখানে চলে আসে এবং সুজিকে বলে সুজি, তোমার ভাই কোথায় গিয়েছে? ওকে দেখা যাচ্ছে না কেন? যাও তুমি তাড়াতাড়ি করে ওকে খুঁজে নিয়ে আসো। এরপর সুজি তার বাবার কথা মতো তার ভাইকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সে তার ভাইকে কোথাও খুঁজে পায় না। আর এরপর সকল গ্রামবাসী একসঙ্গে হয়ে তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু সেই সময় একটা চিৎকারের আওয়াজ সবার কানে আসে এবং সবাই সেখানে যেতেই দেখে সেই বাচ্চাটির লাশ জলের উপর ভেসে আছে। আর এই মৃতদেহ দেখে গ্রামবাসী সবাই ভয় পেয়ে যায়। সুজি তার ভাইয়ের মৃত্যু সহ্য না করতে পেরে সেখানেই বেহুশ হয়ে পড়ে। এরপর পরের দিন আমরা সেই বৃদ্ধ লোকটিকে আবারও দেখতে পাই, যে কিনা একটা মূর্তির সামনে বসে যজ্ঞ করছিল, আর সে বলে এই বলি এখন চলতেই থাকবে। আর সেই সময় সুজির বাবা সেখানে পৌঁছে যায় এবং সেই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে সেই মূর্তিটিকে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয় এবং সেই বৃদ্ধটির যজ্ঞ নষ্ট করে দেয়। আর সে বলে এটা কোনো আত্মা নয়, এটা একটা মানুষ খেকো দানব, যাকে এইভাবে শান্ত করা কখনো সম্ভব নয়। আর এটা শোনার পর সকল গ্রামবাসী ভাবে যে সুজির বাবা হয়তো তার ছেলের মৃত্যুর জন্য পাগল হয়ে গেছে। এর জন্য সকল গ্রামবাসী তার বাবাকে একটা ঘরের মধ্যে বেঁধে রেখে দেয়। আর এরপর তার মেয়ে সুজিও তাকে নীরবে খাবার খাইয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন গভীর রাত হয় তখন সে বুঝতে পারে তার পেছন থেকে যেন কেউ তার নাম নিয়ে তাকে ডাকছে। আর এরপর সে বুঝতে পারে যে এই আওয়াজটি আর কারো নয়,
এটা হলো সেই দানবটির আওয়াজ যে কিনা তার ছেলেকে মেরে ফেলেছে, কিন্তু যেহেতু সে বাধা অবস্থায় ছিল তাই সে কিছুই করতে পারে না। এরপর দেখা যায় যে সেই দানবটি তার কাছে চলে আসে এবং সুযোগ বুঝে তার দেহ থেকে মাথাটা আলাদা করে তাকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে যখন তার মেয়ে তার বাবাকে খাবার দিতে সেখানে আসে, তখন সে তার বাবার এই অবস্থা দেখে সেখানে অবাক হয়ে যায় এবং সে সেখানে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার পরিবারে সে ছাড়া আর কেউ বেঁচে থাকলো না। আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই, যে কিনা সুযোগ পেয়ে গ্রামের মানুষকে আরও উস্কাতে থাকে। সে সবাইকে বলে যে এবার আমাদেরকে কাউকে না কাউকে বলি দিতেই হবে, তবেই আমাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে এবং এই দানব শান্ত হবে। আর এরপর সেই বৃদ্ধ লোকটি বলে যে এবার আমাদেরকে সুজিকে বলি দিতে হবে। আর এটা শোনার পর সুজির বয়ফ্রেন্ড এগিয়ে আসে এবং এর বিরুদ্ধে সবাইকে বুঝিয়ে বলে যে এটা কোনো মতেই হতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজি এসে উপস্থিত হয় এবং সবাইকে বলে সে নিজেকে এই দানবের কাছে বলি দিতে প্রস্তুত আছে। এরপর ইয়ংকে সবাই সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাকে একটা সিক্রেট রুমের মধ্যে বন্দি করে রাখে। কিন্তু রাত হলে ইয়ং সেই বাধা পেরিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে দেখা করতে চলে আসে। এরপর সুজি ইয়ংকে বলে যে জানো, আমি সেই দিন খুব খুশি হয়েছিলাম যেই দিন তুমি আমাকে বলেছিলে যে এখান থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু এখন সেই কথাটা মনে পড়লে কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি এখন মরে যেতে চাই। আর এই কথা শুনে ইয়ং সেখান থেকে রেগে বেরিয়ে চলে আসে। আর এরপর সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে যে কোনো উপায়ে এই মানুষকেকো দানবটিকে মেরে ফেলবে। তারপর ইয়ং তার গুরুদেবের সঙ্গে দেখা করতে যায় এবং এই কথা শোনার পর তার গুরুদেবও তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং ইয়ং তার সঙ্গে আরও কয়েকজন মানুষকে একত্রিত করে। এরপর তারা সবাই মিলে দানবটিকে মারার জন্য অস্ত্র তৈরি করতে শুরু করে। আর পরের দিন তারা সে দানবটিকে মারার প্রস্তুতি নিয়ে একটি নৌকায় করে নদীর মাঝে এসে উপস্থিত হয়। অন্যদিকে দেখা যায় সুজিকে খুব সুন্দর করে সাজিয়ে বলি দেওয়ার জন্য নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে একটি নৌকায় করে একা এই নদীর মধ্যে ছেড়ে দেয়। এসব দেখে ইয়ং গ্রামবাসীকে অনেক বোঝাবার চেষ্টা করে যে এটা তোমাদের ভুল ধারণা, কারণ এটা কোনো আত্মা নয়, এটা মূলত একটা মানুষকেকো দানব। যারা আমাকে সাহায্য করতে চাও তারা আমার সঙ্গে যোগ দিতে পারো। ইয়ং এর এই কথা শোনার পর গ্রামবাসীদের মধ্যে থেকে দুজন ছেলে সামনে আসে এবং তাদের সঙ্গে যোগ দিতে চায়। বলে ইয়ং, আমরা তোমার সাথে আছি। এরপর সবাই সেই নৌকাটিতে একত্রিত হয় এবং সেই ওয়াটার দানবের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর তারা সেখানে জলের মধ্যে থেকে একটা কিছুর উপস্থিতি টের পায়। আর এটা দেখার পর তাদের মধ্যে থাকা একটি ছেলে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু কিছুক্ষণ পর সে জল থেকে বাইরে বেরিয়ে আসে এবং বলে যে আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এখানে কোথাও দানবটি নেই। এরপর সেই ছেলেটি সবাইকে ভয় পাওয়ানোর জন্য জলে ডুবে যাওয়ার নাটক করছিল, কিন্তু এই নাটকটি যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে এটা কখনো সে জানতো না। আর এর কিছুক্ষণ পর সেই জায়গার জলের রং লাল হতে শুরু করে, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে সেই মানুষকেকো দানবটি তাকে গিলে ফেলেছে। আর কিছুক্ষণ পর সেই ছেলেটির কাটা মাথা নৌকাটির উপর ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কেউ বুঝে উঠতে পারে না যে এখন তাদের কি করা দরকার। ঠিক সেই সময় সেই দানবটি তাদের নৌকার উপর লাফিয়ে পড়ে এবং সবাইকে মেরে ফেলার জন্য তাদের সবার উপর হামলা করে। এরপর সে এক এক করে সবার উপর হামলা করতে শুরু করে। এখানে নৌকার উপর সবাই একত্রিত হয়ে ওয়াটার দানবটির ওপরও হামলা করতে শুরু করে, কিন্তু সেই দানবটি ছিল খুবই বুদ্ধিমান, সেই জন্য কেউ তার কিছু করতে পারে না। আর সেই দানবটি বারবার তাদের হাত থেকে বেঁচে যায় আর কৌশলে তাদের সবার উপর এক এক করে হামলা করতে থাকে। তখন তারা কোনো উপায় না পেয়ে সবাই মিলে একত্রিত হয়ে সেই দানবটির উপর হামলা শুরু করে, কিন্তু তাদের হাত থেকে বাঁচার জন্য দানবটি আবারও জলের মধ্যে ঝাঁপ দেয় এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নৌকায় থাকা গ্রামবাসী বুঝে যায় যে এই দানবটি সহজে তাদেরকে ছেড়ে দেবে না, তাদেরকে মারার জন্য এই দানবটি আবার ফিরে আসবে। এরপর রাত্রিবেলা দেখা যায় যে তাদের একজন সহযোদ্ধা প্রচণ্ড ঘাবড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে বাড়িতে চলে যাবে। এরপর সে নৌকা থেকে নেমে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তার বাড়ি ফেরার রাস্তাটা ছিল একদম শান্ত এবং নিরিবিলি। এরপর সে এগুলোকে পাত্তা না দিয়ে ভয়ে ভয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে এর কিছুক্ষণ পর সে অনুভব করতে পারে যে তার আশেপাশে কিছু একটা উপস্থিত আছে। আর কিছুক্ষণ পর দেখা যায় যে তার এই সন্দেহ একদমই সঠিক ছিল, কারণ সেই ওয়াটার দানবটি তাকে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর সুযোগ বুঝে সেই দানবটি এই ছেলেটির ওপর আক্রমণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সেই দানবটি তার শিকারের জন্য বেরিয়ে পড়ে এবং সেই নৌকায় দানবটি পৌঁছে যায়, যেখানে ইয়ং আর তার বাকি সদস্যরাও উপস্থিত ছিল দানবটিকে মারার জন্য। আসলে ইয়ং আর তার বাকি সাথীরা আগে থেকেই জানতো যে এই দানবটি তাদের নৌকার ওপর আবার হামলা চালাবে তাদেরকে মারার জন্য। এর জন্য এই দানবটিকে মারার জন্য তারা আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল।
এরপর সেই দানবটি সেখানে আসলে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে এবং চারিদিক থেকে তার উপর তীর চালাতে থাকে। এর ফলে ওয়াটার দানবটি রেগে গিয়ে সেখানের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। যেসব জায়গা থেকে তীর বের হয় দানবটি সেই জায়গাগুলোই ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে সমস্ত দেওয়ালগুলিকেই ভেঙে ফেলে এবং সে বাইরের দিকে বেরিয়ে আসে। আর এরপর এখানে থাকা মানুষগুলোকে সে হামলা করতে শুরু করে, কিন্তু ইয়ং এবং তার সাথীরা বুদ্ধি খাটিয়ে সেই দানবটিকে আবারও বন্দি করে ফেলে এবং তাকে একটা লোহার খাঁচার মধ্যে আটকে রাখে। এরপর এই বন্দি থাকা অবস্থায় দানবটিকে তারা তাদের গ্রামে নিয়ে আসে এবং গ্রামের সব মানুষগুলোকে একত্রিত করে। গ্রামের মানুষ এই দানবটিকে বন্দি অবস্থায় দেখে অনেক অবাক হয় এবং তারা প্রচণ্ড খুশিও হয়। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত করে যে পরের দিন সকালে সেই দানবটিকে তারা পুড়িয়ে মেরে ফেলবে। কিন্তু সেখানে সেই বৃদ্ধ মানুষটি আবারও চলে আসে এবং সে সবাইকে বলে যে এটা আসলে আমাদের পূর্বপুরুষের আত্মা, যাকে কিনা এভাবে শান্ত করা সম্ভব নয়। কিন্তু এবার গ্রামের মানুষ তার কথার উপর কোনো বিশ্বাস করে না, কারণ তারা এই দানবটিকে বন্দি দেখে অনেক খুশি ছিল। আর এরপর তারা সেখান থেকে কিছু দূরে একটা পার্টির আয়োজন করে এবং সবাই মিলে সেখানে এনজয় করতে থাকে। অন্যদিকে আমরা সুজি এবং তার বয়ফ্রেন্ড ইয়ংকে একসঙ্গে কথা বলতে দেখতে পাই। আসলে এখন সুজি ছাড়া তার পরিবারে আর কেউ বেঁচে নেই। সুজি এখন এই পৃথিবীতে একদম একা। তাই ইয়ং সুজিকে বলে যে এখন থেকে আমরা 3 জন একসঙ্গে থাকব, আমি, তুমি আর আমার সবথেকে কাছের প্রিয় বন্ধু ডম, যাকে আমি খুব বেশি ভালোবাসি। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মানুষটি যখন তার চোখ খোলে সে দেখে সেই দানবটি খাঁচার মধ্যে নেই। এরপর সেই বৃদ্ধ মানুষটি দানবটিকে এদিক ওদিকে খুঁজতেই সেই দানবটি তার সামনে চলে আসে এবং সেই বৃদ্ধ মানুষটিকে মেরে ফেলে। এরপর সে সেই গ্রামের বাকি মানুষদেরও মেরে ফেলতে শুরু করে, কিন্তু ইয়ংয়ের প্রিয় বন্ধু ডম, যে কিনা মেন্টালি পাগল ছিল, পথে তার সাথে দানবটির ধাক্কা লেগে যায় এবং সে জোরে জোরে চিৎকার করে বলে যে আমি তোমাকে ভয় পাই না। এরপর সে সেই দানবটির দিকে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে কামড়াতে শুরু করে, কিন্তু সেই দানবটি ইয়ংয়ের বন্ধুকেও মেরে ফেলে। পরের দিন সকালে তাদের গ্রামবাসীর এরকম অবস্থা দেখে তারা সবাই অনেক দুঃখ পায় এবং পাশাপাশি তাদের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, যেটা তাদেরকে আর শান্তভাবে থাকতে দেয় না। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না তারা সেই দানবটিকে মারতে পারছে ততক্ষণ তারা আর কেউ থামবে না। এতে করে তাদের যদি জানও চলে যায় তারপরও তারা সেই দানবটিকে মেরেই ছাড়বে। এরপর তারা আরও একবার সেই দানবটিকে মারার জন্য নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায় এবং সবাই হাতিয়ার নিয়ে সেই দানবটিকে মারার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু জন সেই নৌকা থেকে একটু দূরে একটা ভেলায় করে সেই দানবটিকে মারার জন্য অবস্থান নেয়। এরপর ইয়ং যখনই জলে সেই দানবটির উপস্থিতি টের পায় তখনই সে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সে নদীর গভীরে গিয়ে সেই দানবটিকে খুঁজতে শুরু করে। আর এর কিছুক্ষণ পর সেই দানবটি ইয়ংয়ের সামনে এসে উপস্থিত হয়। তখনই তাদের দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সৃষ্টি হয়, কিন্তু যেহেতু সেই দানবটি ইয়ংয়ের থেকে বেশি শক্তিশালী ছিল সেই জন্য সেই দানবটি ইয়ংকে আবারও ধাক্কা মেরে নৌকায় পাঠিয়ে দেয়। কিন্তু তারপর সেই দানবটি ইয়ংয়ের পেছন ছাড়ে না এবং সেও নৌকার মধ্যে চলে আসে। কিন্তু যখনই সেই দানবটি নৌকার ওপর হাজির হয় তখনই নৌকায় থাকা গ্রামবাসী তার ওপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু সেই দানবটি ধীরে ধীরে গ্রামবাসীকে একে একে মেরে ফেলে। আর এরপর ইয়ং সেই দানবটির শরীরে একটি তীর মারে, যে তীরটা দানবটির শরীরে ঢুকে যাবার পর সে একটু দুর্বল হয়ে পড়ে। এদিকে ইয়ংও অনেক দুর্বল হয়ে পড়ে। আর এখন সেই দানবটির একমাত্র টার্গেট ছিল ইয়ং। সে যে কোনো মূল্যেই ইয়ংকে মারতে চায়। আর এরপর সেই দানবটি ইয়ংকে যখনই মারবে ঠিক সেই সময় ইয়ংয়ের বাকি সদস্যরা তাকে বাঁচানোর জন্য দানবটিকে আক্রমণ করে এবং সেই দানবটিকে চাকু এবং বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে। কিন্তু সেই দানবটি এতটাই শক্তিশালী ছিল যে তাদের সবাইকে পরাজিত করে সেখানেই মেরে ফেলে। এসব দেখে ইয়ং আরও বেশি কষ্ট পায় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন আরও দ্বিগুণ হয়ে যায় এবং সে আবারও সেই দানবটিকে আক্রমণ করে। আর তারপর সেই দানবটিকে নিচে ফেলে তার শরীরে অনবরত চাকু আঘাত করতে শুরু করে, এমনকি সে তার চোখের মধ্যেও 2টো চাকু ঢুকিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও সেই দানবটি মারা যায় না। এরপর সে ইয়ংকে নিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই নৌকায় থাকা সকল মানুষজন মারা গেছে, শুধু বেঁচে ছিল সুজি এবং তার বয়ফ্রেন্ড ইয়ং। আর এরপর সুজি দেখে নদী থেকে সেই দানবটির মাথা আস্ত বেরিয়ে আসে, যেটা দেখে সুজি ভয় পেয়ে যায় এবং সে ভাবে তার ভালোবাসার মানুষ হয়তোবা মারা গেছে। কিন্তু এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে আসলে এই মাথাটা ছিল সেই দানবটির কাটা মাথা, যেটা ইয়ং তার হাত দিয়ে জলের উপরে ধরে রেখেছিল। এরপর ইয়ং নৌকার উপরে উঠে আসে এবং সুজি আর ইয়ং একে অপরকে আলিঙ্গন করে। ওই দানবটির সাথে সাথে ইয়ংয়ের সমস্ত বন্ধুরাও মারা যায় এবং ইয়ং তার সমস্ত বন্ধুদের মনে করতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো এই অদ্ভুত ভয়ানক মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন।